আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমি দুটো পয়েন্টের উপরে কথা বলবো। প্রথমত, শেখ হাসিনাকে ভারত কোন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এই বিষয়টাও থাকছে। সাথে আর একটি বিষয় থাকছে, আহ, সামনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন বা প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আসলে জাতির সাথে যে একটা তামাশা, একটা প্রতারণা, এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব। এর ভিতরে থাকবে আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ, এটা নিয়ে নানা নাটকীয়তা, এবং সংবিধানকে সবসময় যে দল ক্ষমতায় থাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে বা তারা তাদের ক্ষমতার যেই কেন্দ্রে, সেই কেন্দ্রে থাকার জন্য এটাকে তারা ব্যবহার করে থাকেন। আবার যখনই তাদের মনে হয় যে না, সংবিধান কিছুই না, তারা অনেক কিছুই মানেন না। মূলত সংবিধান যে একটা মূল বা একটা তাদের রক্ষা কবচ, এই বিষয়টাও আমার আলোচনায় ইনশাল্লাহ থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত, উল্লেখিত বিষয়ের উপরে যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাইতে পারবেন। আমরা যদি প্রথমেই আলোচনায় আসি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, আমরা আজকে মানব জমিনের একটি নিউজ দেখাচ্ছি, যেখানে মানব জমিনে দেখা যাচ্ছে যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক আদালতের তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়। মূলত ভারতে আমরা দেখেছি বেশ কিছু নিউজ হয়েছে যেখানে ভারত দাবি করেছে যে বাংলাদেশের কাছে তারা কিভাবে প্রত্যাবর্তন করবে, তো তারা আদালতের মাধ্যমে বাংলাদেশের কাছে প্রত্যাবর্তন করবে, এই নিউজটা উঠে এসেছে। তথা ভারত সরকার আদালতের মাধ্যমে মূলত শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে। এই বিষয়টাও আসবে, তার আগে আমি আমাদের যেই সংবাদ মানবজমিনে সেটা একটু উপরে শোনাই আপনাদেরকে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হলে ভারতীয় আদালতের অনুমোদন প্রয়োজন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন প্রতিবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত কি প্রতিক্রিয়া বা কি প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠাবে, আদালতের অনুমোদন নেবে নাকি সরকারের সিদ্ধান্তে প্রত্যাবর্তন করবে, সেটি সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব বিষয়। অর্থাৎ এই বিষয়টা নিয়ে বাংলাদেশ আসলে ভাবার কোনো বিষয় নয়। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত। শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন, তবে আমাদের প্রত্যাশা তার আগেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ভারতীয় আদালতের অনুমোদনের বিষয়টি তুলে ধরা হলেও এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এর বেশি কিছু বলার সুযোগ নেই বলে জানানো হয়েছে। এখন আসলে আদালতের প্রসঙ্গটা কেন আসছে? সত্যিকার অর্থেই কি আদালতের যাওয়ার বিষয় রয়েছে? আদালতে গেলে কোন আদালতে যাবে? যেহেতু ইন্ডিয়াতে শেখ হাসিনা নামে কোনো মামলা নেই এবং ইন্ডিয়াতে শেখ হাসিনা গ্রেফতারের আওতায়ও নেই, তিনি কিন্তু সেখানে মেহমান হিসেবে বা সেখানে একজন বাংলাদেশ থেকে সেখানে গিয়ে অবস্থানকারী বা তাদের আশ্রিত, যেটাই বলি আমরা, অর্থাৎ তিনি মুক্ত, তিনি সেখানে গ্রেফতারকৃত কেউ নন। যেহেতু তিনি গ্রেফতার হননি, তার মানে তাকে কোন আদালতে নিয়ে যাওয়া হবে, এটা একটা ধূম্রজাল তৈরি করেছে। তবে এই বিষয়টা আইনজ্ঞরা বলেছেন যে এখানে নিম্ন আদালতের কোনো সুযোগ নেই, যেহেতু মামলা নেই। তাকে যদি আদালত সত্যিকার অর্থে আদালতের চাওয়া হয়, দৃষ্টিভঙ্গি চাওয়া হয়, সেটা উচ্চ আদালতের তথা হাইকোর্টের একটি দ্বারস্থ হতে পারেন, যে হাইকোর্টে গিয়ে মোদী সরকার তারা জিজ্ঞেস করতে পারেন যে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের উপরে ভিত্তি করে বাংলাদেশ আমাদের কাছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চাচ্ছে, এখন আমরা কি করতে পারি, আপনার একটা ব্যাখ্যা দিন। আমরা যেমন ১০৬ ধারা অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিলাম, তো ঠিক এরকম ভাবেই ভারত সরকারও আদালতের একটি পরামর্শ চাইতে পারেন, এবং আদালত যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা কোনোভাবে তারা ওই এমন একটা ব্যাখ্যা দিয়ে বসেন যে এই যে চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি, এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই বা এই চুক্তির ভিতরে এরকম কোনো বিধান নেই, বরং তিনি আলাদা, আউট অফ সাবজেক্ট, এরকম যদি কিছু হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত ধরে নেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না। এবং ফেরত দিবে না এই কারণেই হয়তো তারা টালবানা করে আদালতের কথা বলেছেন, কারণ তারা নিজেরা সিদ্ধান্ত দিলে যদি পক্ষে দেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বেজার হবে, যদি তাকে ফেরত না দেওয়ার পক্ষে থাকেন তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বর্তমান যে সরকার তারা বেজার হবে। এই কারণেই তারা চাচ্ছে যে কাউকেও বেজার করব না, মানে ধরি মাছ নাচুই পানি, মানে সাপও মারবে লাঠিও ভাঙবে না,
এই কারণে তারা আদালতের দ্বারস্থ হবে, মানে আদালতের ঘাড়ে বন্দুকটা দিয়ে দিবে, আদালত যাকে ইচ্ছা তাকে গুলি করবে। বিষয়টা এরকম। আমরা ইতিমধ্যে এই বিষয়টাও দেখেছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে বারবার ভারত নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে গিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী তিনি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন যে ভারতে যেন মাননীয় প্রধানমন্ত্রী একটু সফর দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ত্রিবেদীকে স্পষ্ট তিনটি বিষয় উল্লেখ করেছেন যে শেখ হাসিনাকে প্রত্যাপনের শর্তে এবং হাদি হত্যাকারী যারা এখন ভারতে আটক আছে তাদেরকেও যেন ফেরত দেয়। 3 নাম্বার, অনুকূল পরিবেশ যদি থাকে, এই 3 শর্তে তিনি ভারত সফর করবেন। তার মানে যদি হাসিনাকে ফেরত দিতে রাজি না হয়, হাসিনাকে ফেরত না দেয়, তাহলে আপাতত কোনোভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। এবং এই বিষয়ে আজকে দেখলাম বিবিসি আন্তর্জাতিক মিডিয়া তারা একটা নিউজ কভার করেছে যে ঢাকা অলরেডি জানিয়ে দিয়েছে যে এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারতে সফরে যাচ্ছেন না। বিষয়টা স্পষ্ট। এই কারণে আমরা মনে করতেছি যে এই ভারত এখন শেখ হাসিনাকে তাদের গলায় কাটা হয়ে বেঁধে আছে, কিভাবে এই কাটাকে তারা সরাবেন এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। তবে আমরা চাই ডিসেম্বর হোক বা তারও আগে হোক, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং তিনি আইনের মাধ্যমে আইন ফেস করুক, বিচার ফেস করুক, বিচার ফেস করে এরপরে তার যা শাস্তি সেটা ভক্ষণ করবেন। যদি তার শাস্তি না হয়, কোর্ট থেকে তাকে খালাস দিয়ে দেন, তাহলে সেটা তিনি উপভোগ করতে পারবেন। সেটা কোর্ট এবং তার বিষয়। কিন্তু কোনো ক্রমেই যেন ভারত এরকম একজন কনভিক্টেড আসামিকে সেখানে রেখে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করেন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত না করেন। আমরা গত 5ই আগস্ট দেখেছিলাম শেখ হাসিনা যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লিতে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কড়া একটি প্রতিবাদ করেছেন, যেখানে সেই ভাষণকে বাংলাদেশের সার্বভৌমের প্রতি আঘাত স্বরূপ উল্লেখ করেছেন, বাংলাদেশের জনগণের অসম্মান করা হয়েছে এরকম ভাবে উল্লেখ করেছেন যে এরকম কড়া প্রতিবাদ ইতিপূর্বে আমরা কখনো বাংলাদেশ থেকে দেখিনি। সাথে সাথে এই বিষয়টাও তো স্পষ্ট যে শেখ হাসিনা সেখানে যে বাংলাদেশের বিপক্ষে কথা বলছেন, এটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে, মানে বাংলাদেশের সার্বভৌমের জন্য চরম হুমকি দায়ক। যেমন এই বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে যদি 7 সিস্টারের যে কোনো একজন উগ্রবাদী সংগঠনের যে কেউ ঢাকায় বসে মিটিং করে বা সাংবাদিক সম্মেলন করে এবং তারা তাদের স্বাধীনতার ঘোষণা দেয়, আর ঢাকা যদি বলে যে আসলে এই ঘটনার সাথে ঢাকা সম্পৃক্ত না বা ঢাকা এটার দায়ভার নেবে না, এটা হাস্যকর, অযৌক্তিক এবং এই যুক্তিটা ভারত কখনোই মানবে না। তো ভারত যদি এই যুক্তিটা না মানে যে তাদের যে কোনো একটা অঙ্গরাজ্যের কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা যারা বিচ্ছিন্নতাবাদী তারা যদি ঢাকায় বসে সেই রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই রাষ্ট্রকে, ওই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, ঢাকার ভিতরে বসে সাংবাদিক সম্মেলন করে, সেখানে সরকার অনুমোদন দেখ বা না দেখ, সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেয়, সেটা কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখবে না। তো সেটা যদি ইন্ডিয়া বোঝে, তাহলে বাংলাদেশের বিপক্ষে সেই দিল্লি বসে বসে চক্রান্ত করবে, কথা বলবে এবং বাংলাদেশ একজন কনভিক্টেড আসামি, এরপরও ইন্ডিয়া কিভাবে বলে যে এখানে আমাদের কোনো দায় নেই, আমরা তাকে এগুলি অনুমতি দেইনি, ভারত অনুমতি না দিলে সে কিভাবে কথা বললো? এটা স্পষ্ট ক্লিয়ার কাট কথা। দ্বিতীয় যে প্রসঙ্গ আমি আসছি সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। আমরা দেখেছি ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। কেন হয়নি? কারণ রাষ্ট্রপতি নির্বাচন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতরে আসলে তামাশা রয়েছে, একটা কেমন উপহাস, জনগণের সাথে উপহাস রয়েছে, মানে জনগণকে বোকা বানানোর, বোকা ভাবার যে সর্বোচ্চ বিষয়টা, সেটা এই প্রেসিডেন্ট নির্বাচনের ভিতরে লুকায়িত আছে। কিভাবে? কারণ এখানে প্রেসিডেন্ট নির্বাচনটা হয় মূলত সিসি তফসিল ঘোষণা করেন, তারপরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়, যাচাই বাছাই হয়, ডিক্লিয়ার হয় বৈধতা নিয়ে, এরপরে প্রত্যাহারের সুযোগ থাকে, তারপরে নির্বাচন একটি তারিখ ঘোষণা করেন। নির্দিষ্ট তারিখে প্রধান নির্বাচন কমিশনার তিনি সংসদের যে সদস্য থাকে তাদেরকে আহ্বান করেন সংসদের ভিতরে নির্বাচনের জন্য। এটা কিন্তু সাধারণ কোনো অধিবেশন না। এই জায়গায় একটি সমস্যা, 70 অনুচ্ছেদ নিয়ে এই জায়গাতেই তারা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আমার কাছে সংবিধান রয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদে 2টো পয়েন্ট আছে, সেই বিষয়টা আমরা জানি, কিন্তু সেই বিষয়টা এই নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। সেখানে একটা পয়েন্ট আছে, যদি কেউ দল থেকে পদত্যাগ করে তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে, সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পদ হচ্ছে সংসদে যদি কেউ
দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেটা হচ্ছে এই ৭০ অনুচ্ছেদের বক্তব্য। এখন দলের বিপক্ষে ভোট দেয় কেমনে? যেমন ধরেন যে এখন একটা আইন করতেছে বিএনপি সরকার, সেই আইনের বিপক্ষে এবং পক্ষে একটা ভোটাভুটি হয়, তখন যদি বিএনপির কোনো সংসদ সদস্য ওইটার বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে, এটা এখানে বলা আছে। তাহলে নির্বাচনের ক্ষেত্রে কি তা হবে? আমি মনে করি আমার বোঝ অনুযায়ী যে এখানে নির্বাচনের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কেন? প্রথমত নির্বাচন মানেই গোপন ব্যালটের মাধ্যমে হবে, নির্বাচন কখনোই প্রকাশ্যে হতে পারে না। প্রকাশ্যে যেটা হয় সেটা অন্তত নির্বাচন না। আর যাই বোঝান যে নির্বাচন কখনো প্রকাশ্যে হতে পারে না, গোপন কক্ষে হবে, এবং গোপন কক্ষে কে কাকে ভোট দিবে এটা দেখার কোনো সুযোগ নেই। আর যদি প্রকাশ্যেই হয় তাহলে নির্বাচন না। এখন তাহলে যদি নির্বাচনের মাধ্যমে গোপনেই ভোট দেওয়া হয় তাহলে কে কাকে ভোট দিলে আপনি জানবেন কেমনে? তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল করবেন কিভাবে? আর যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে এটা তো ভোট বলা যায় না। এখন সেকেন্ড কথায় আসি, যদি আমরা ধরে নেই যে এই নির্বাচনের জন্য যে অধিবেশন আহ্বান করবেন সেটা নিয়মতান্ত্রিক যে অধিবেশন, সেটার মতোই এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সেখানেও মানে বাধা সৃষ্টি করবে, বা সেটা সেখানে গ্রহণযোগ্য হবে, বা সেখানেও হবে, বাস্তবায়ন করা যাবে, এরকম যদি হয় তাহলে আমি বলবো যে এই নির্বাচনটাই একটা তামাশা। কেন? কারণ যদি এমন হয় যে দলের বিপক্ষে কাউকে ভোটই দেওয়া যাবে না, সেটাই যদি বাস্তবতা হয়, বা ৭০ অনুচ্ছেদের বক্তব্য এটাই হয় যে প্রত্যেকটা দলের সংসদ সদস্য তাদের দলের যে ক্যান্ডিডেট তাকেই ভোট দিতে হবে, দলের বিপক্ষে গিয়ে কাউকে ভোট দিতে পারবে না, তাহলে তো এটা স্পষ্ট যে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে সরকার গঠন করেছেন তারা যাকে মনোনয়ন দিবেন তিনিই তো হবেন, রাষ্ট্রপতি হবেন। এর ব্যতিক্রম তো হওয়ার সুযোগ নেই। তাহলে যেহেতু সরকারি দল যারা, তাদের নির্ধারিত ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, সেই ক্ষেত্রে এরকম মানে তামাশামূলক একটি নির্বাচনের নামে কোটি কোটি টাকা নষ্ট করার কোনো মানে নেই। এটা অবশ্যই বাংলাদেশের এসরাফ, যেটা আরবিতে বলে, বাংলায় বলে অপচয়। অপচয় শয়তানের ভাই। অপচয় কখনোই না ইসলাম গ্রহণ করে না রাষ্ট্র গ্রহণ করে। রাষ্ট্র প্রত্যেকটা অপচয় রোধ করার জন্য বিভিন্নভাবে তারা চিন্তা করে, ফিকির করে, অপচয় যেন কোনোভাবে না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলেন যে আপনার একটা ফ্যানে কাজ হলে দ্বিতীয় ফ্যান চালাবেন না, বাসাতে একটা বাতি ব্যবহার করবেন, বাড়তি বাতি ব্যবহার করবেন না, সামান্য একটু বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য। তাহলে কোটি কোটি টাকা নষ্ট করে এই সংসদের মতো জায়গায় বসে এই ধরনের মানে যেটাকে আমরা বলতে পারি বাসলামি, বা যেটাকে বলতে পারি মানে কি বলবো, এটাকে বেশি কর্কশ ভাষা ব্যবহার করলে হয়তো আমি রেস্ট্রিকশনে পড়ে যাব বা রোশানলে পড়ে যাব কারো কারো, এই জন্য খুব কঠিন শব্দ ব্যবহার করলাম না, কিন্তু এটা যে জনগণের সাথে তামাশা সেটা তো বোঝা যাচ্ছে। এখন বিএনপির ২০০-র উপরে সিট আছে, আসন আছে, তো যদি প্রকাশ্যেই সিল মারেন এবং সংসদ সদস্য প্রত্যেক দলের যারা আছেন তারা তাদের দলের বিপক্ষে কাউকে ভোট দিতে নাই পারেন, তাহলে এই নির্বাচনটা কেন? এই নির্বাচনের জন্য একটা অধিবেশন ডাকা হবে। আর আমরা জানি সংসদের একটা অধিবেশনের ১ মিনিটের খরচ প্রায় ২.৫ লাখ টাকার মতো, ১,৭০,০০০ টাকার মতো আমরা জানি। তাহলে এখানে কয় ঘন্টা লাগবে? ধরেন ৩ ঘন্টা। এই ৩ ঘন্টায় কয় টাকা ব্যয় হয়, মানে কত কোটি টাকা ব্যয় হয় আপনি হিসাব করতে পারবেন? যে মিনিটে ২.৫ লাখ হলে ৬০ মিনিটেই তো ১ কোটি টাকার উপরে চলে যায়। তাহলে ৩ ঘন্টা যদি হয় সেখানে ৩ কোটি টাকার উপরে খরচ হয়ে যাবে এই শুধুমাত্র একটু ফালতু একটা নির্বাচন, যেই নির্বাচনের কোনো মানে নেই, যেই নির্বাচনে কোনো অর্থ নেই, যেই নির্বাচনের কোনো ফলাফল নেই। এটা একটা মানে কি বলবো, জনগণের সাথে একটা শয়তানি করা। এই শয়তানিটা বন্ধ করুন, বরং আপনারা সত্যিকার অর্থে রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হওয়া উচিত সেভাবে করুন। এই ৭০ অনুচ্ছেদ এখানে আমাদের সামনে এনে ঢাল হিসেবে দাঁড় করায়েন না। শুধুমাত্র আপনাদের প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন সেই কারণে এখানে ৭০ অনুচ্ছেদ দেখাচ্ছেন, অথচ আপনারা কত ৭০ অনুচ্ছেদ আপনারা লঙ্ঘন করতেছেন। এখনো সংবিধানে আছে যে বর্তমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিব। কই আপনারা তো এই সংসদে দাঁড়িয়েই রাষ্ট্রপতিকে দিয়ে, চুপ্পু সাহেবকে দিয়ে আপনারা কথা বলিয়েছেন যে স্বাধীনতার ঘোষক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন আপনাদের সংবিধান লঙ্ঘন হয়নি? সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রত্যেকটা সরকারি দপ্তরে এবং প্রত্যেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরে মাথার উপরে শেখ মুজিবের ছবি থাকবে। কই আপনারা তো সেটা পালন করছেন না। তাহলে কোন সংবিধানের দোহাই দিচ্ছেন আপনারা? বারবার সংবিধানের দোহাই দিয়ে আপনারা আমাদের কি উপরে ছড়ি ঘোরাচ্ছেন। আমরা জানি যখন ইতিপূর্বে ৯০ গণঅভ্যুত্থান হয়, সেই ৯০ গণঅভ্যুত্থানের পরে যখন স্বৈর শাসকের পতন হয় তখন কিন্তু সকলে মিলে তত্ত্বাবধায়কের একটা কমিটমেন্ট আসে। তত্ত্বাবধায়কের মাধ্যমেই কিন্তু একটা
নির্বাচন হয়, কই তখন তো সেই তত্ত্বাবধায়কের কথা সংবিধানে ছিল না। তার মানে সংবিধানে থাকলেই সব পালন করতে হবে, সেটা মানা যাবে, সংবিধানে না থাকলে সেটা মানা যাবে না, বিষয়টা তা নয়। বরং কমিটমেন্ট, আপনারা বিএনপি নির্বাচনের আগে কি কমিটমেন্ট দিয়েছেন, জনগণকে কি বলেছেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্বাচনী প্রচারণায় তিনি গণভোটের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন। অন্যান্য অনেক মন্ত্রী গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, নেতাকর্মীরা অনেকেই গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। তাহলে সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, সেই গণভোটের বাস্তবায়ন কই? সেখান থেকে 70 অনুচ্ছেদ বিলুপ্তি করতে হবে, এটা সকল রাজনৈতিক দল একমত ছিল, বিএনপিও সেখানে একমত। তাহলে সকল দলের যেখানে ঐক্য আছে, সেই জায়গায় এই সংবিধানকে কেন মূল্য ধরাচ্ছেন? কেন আমাদের সামনে ঢাল হিসেবে দাঁড় করাচ্ছেন? সংবিধান দেখিয়ে আমাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। এটাও স্বৈর শাসকের একটি আলামত, স্বৈরাচারী হওয়ার একটা পূর্ব লক্ষণ। আপনার পক্ষে যখন থাকবে তখন আপনি সংবিধান ভায়োলেট করে যাবেন, যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনি সংবিধানকে সামনে এনে জনগণের মুখকে বন্ধ করার চেষ্টা করবেন। এটা যদি করেন তাহলে আসলে আমাদের এই বাংলাদেশের ভাগ্যে কখনোই ভালো কিছু হবে না। আমরা দীর্ঘ 55 বছর জুলুম, শোষণ, নিপীড়নের ভিতরে ছিলাম, কখনোই সুষ্ঠুভাবে নির্বাচনের একটা পদ্ধতি আমরা বের করতে পারিনি। অবশেষে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, শেখ হাসিনার পতন হওয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনীতি বিনির্মাণের একটি সুযোগ এসেছে। সেই সুযোগ যদি হেলায় ফেলে দেন, সেই সুযোগ যদি হেলায় নষ্ট করেন, এর দায় এই রাজনৈতিক দলগুলিকে নিতে হবে। অতএব আমাদের এই ইতিহাস থেকে আসলে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থেকেও সে কিন্তু তার মরণ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারেননি। তার সকল জায়গায় সেটিং ঠিক করার পরেও তার পক্ষে কাজ করেনি, কারণ জনগণ তার বিপক্ষে গিয়েছিল। অতএব জনগণ যে সবার উপরে, এটা মাথায় রাখতে হবে। যেই জনগণ গণভোটে হা ভোট দিয়েছেন, 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, সেই 70% মানুষকে অবমূল্যায়ন করে, গণভোটকে উপেক্ষা করে আপনারা এখন নতুন নতুন ফন্দি আঁটবেন, নতুন নতুন তথ্য বানাবেন, এগুলি আসলে জনগণ কোনোটাই মানবে না। আমার আজকের আলোচনা আশা করি আমি মোটামুটি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। এই বিষয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আপনাদের প্রত্যেকের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।